হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব তাপগতিবিদ্যার প্রথম অধ্যায়টি। তাপগতিবিদ্যার প্রথম অধ্যায় বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটির প্রথম অধ্যায়টা আমরা শুরু করব। তাপগতিবিদ্যার প্রথম অধ্যায়টা কোনো কোনো বইতে আছে থার্মোমিতি নামে চ্যাপ্টারটার নামকরণ করা আছে। থার্মোমিতি বা কোনো কোনো বইতে আছে কি তাপীয় সাম্য ও উষ্ণতা বা লেখা আছে তাপীয় সাম্য উষ্ণতা। তাহলে এই থার্মোমিতি বা তাপীয় সাম্য চ্যাপ্টারটায় আমরা কি কি পড়ব? প্রথমে এর ইন্ট্রোডাকশান পার্টটা আমরা জানব। ফার্স্ট আমরা জানবো কি 1 নম্বর কি জানবো? ইন্ট্রোডাকশান, ভূমিকাটা আমরা কি কি জানবো। সেই ইন্ট্রোডাকশান মধ্যে আমরা কি জানবো? তাপ উষ্ণতা সম্পর্কে একটা ধারণা করব। কি বললাম? তাপ উষ্ণতা সম্বন্ধে একটা ধারণা করব। 2 নম্বর কি জানবো? 2 নম্বর জানবো বিভিন্ন থার্মোডাইনামিক স্কেল, তার মানে কি বিভিন্ন উষ্ণতা পরিমাপক স্কেল। 2 নম্বর কি জানবো? উষ্ণতা পরিমাপক স্কেল বা থার্মোডাইনামিক স্কেল সম্বন্ধে আমরা জানব। 4 নম্বর জানবো কি তাপীয় সাম্য কি জিনিস। তাপীয় সাম্য সম্বন্ধে জানবো, বলা হবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। 4 নম্বর জানবো কি তাপীয় সাম্য সংক্রান্ত তাপগতিবিদ্যার আদিতম সূত্র। মানে কি জানবো? আদিতম সূত্র, এটা ইংলিশে বলা হয় 0th ল। তাহলে আমরা এই 3টে বিষয় আমরা জানবো। কি জানবো? তাপ ও উষ্ণতা সম্বন্ধে জানবো, উষ্ণতার বিভিন্ন পরিমাপক স্কেল জানবো, তাপীয় সাম্য জিনিসটা জানবো, আদিতম সূত্র বা 0th ল সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে এগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে এইগুলো আমাদের এম থাকবে, এইগুলো আমরা জানবো। ফার্স্ট আসছি কি ইন্ট্রোডাকশান পার্ট। ইন্ট্রোডাকশানের পার্টে আমি কি বলেছি? তাপ, তাপ কি জিনিস, যেটা আমরা বলি হিট। হিটটা কী জিনিস আমরা জানবো। তাপ তোমরা খুব ছোটোবেলায় বা আগের ক্লাসগুলো পড়ে এসেছো। তাপটা বলা হতো কি তাপ এক প্রকার শক্তি। তাহলে আমরা কি জানলাম? তাপ এক প্রকার শক্তি, যেটাকে বলা হয় এনার্জি। কীরকম শক্তি? নতুন একটা টার্ম যোগ করছি আমি। কীরকম শক্তি বলা হয়? স্থানান্তরিত শক্তি, ট্রান্সফারেবল শক্তি। কি বললাম? স্থানান্তরিত শক্তি। নতুন একটা বললাম, স্থানান্তরিত শক্তি, ট্রান্সফারেবল এনার্জি। তাহলে তাপটা কি বললাম? স্থানান্তরিত শক্তি, যে শক্তিটা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে স্থানান্তরিত হয়। ক্লিয়ার? তাহলে হিট বা তাপটা একটা স্থানান্তরিত শক্তি, যে শক্তিটা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে স্থানান্তরিত হয়। এবার আসছে কি উষ্ণতা। উষ্ণতা বা টেম্পারেচার যেটা বলা হয় ইংলিশে। তাহলে আসছে কি উষ্ণতা, ইংলিশে বলছি টেম্পারেচার। কী জিনিস? উষ্ণতা বা টেম্পারেচার কী বলছি? ইংলিশে বলা হয় ডিক্রিজ অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। ইংলিশে বলছে কি ডিক্রিজ অফ
হটনেস অর কোল্ডনেস। কী জিনিসটা বলছে? উষ্ণতা হলো ওই শক্তির বহিঃপ্রকাশ, মানে যে শক্তিটার বহিঃপ্রকাশ, বা আমরা এখানে আরেকটু জানবো ব্রিফলি, বলা হয় অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ, মানে পদার্থের মধ্যবর্তী অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। কি বললাম? অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে উষ্ণতা। তাহলে কি বলছি? অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। তার মানে পদার্থের মধ্যস্থ যে সমস্ত অণু পরমাণুগুলো আছে তাদের মিলিত মোট গড় শক্তিটাই হচ্ছে তার উষ্ণতা। ক্লিয়ার? কি বলছি? অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। অভ্যন্তরীণ শক্তির কি ডিটেলস পরে আমরা জানবো। অভ্যন্তরীণ শক্তিটা কি পদার্থের ভিতরেকার ব্যাপার, মানে পদার্থের ভিতরে অণু পরমাণুগুলোর ব্যাপার, মানে সেই অণু পরমাণুর মোট গড় শক্তিটাই হচ্ছে উষ্ণতা। তাহলে তাপ উষ্ণতা জিনিসটা কি জানলাম, কিন্তু ফিল করবো কি করে? কি জিনিসটা কি? তাপ কি যেমন জিনিস, উষ্ণতা কেমন জিনিস, ফিলটা কেমনভাবে করব? ধরো আমি বললাম এ একটা বস্তু নিয়েছি, বি একটা বস্তু নিয়েছি। এ বস্তুর তাপমাত্রা আমি বলে দিলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বি বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি? তোমরা জানো কি এ বস্তুটা বি বস্তুর তুলনায় কম গরম, মানে উষ্ণতা কম, এর উষ্ণতা বেশি, তার মানে বি বস্তুটা বেশি গরম, এই বস্তুটা কম গরম। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর মধ্যের ভিতরেকার জিনিসপত্র আমরা দেখব কি আছে। এর ভিতরে অসংখ্য অণুপরমাণু আছে, অসংখ্য অণুপরমাণু আছে। ঠিক একই রকমভাবে বি বস্তুর মধ্যে অসংখ্য অণুপরমাণু আছে। এবার কি হয়, যে কোনো তাপমাত্রায় এই অণুগুলি সবসময় কাঁপতে থাকে। তার মানে কি? ভাইব্রেট করে, অণুগুলো কাঁপতে থাকে। যদি অণুগুলো কাঁপে তাহলে অণুগুলোর কাঁপার জন্য একটা তার শক্তি থাকবে। প্রতিটা অণুগুলো পরস্পর পরস্পর কাঁপছে, তার মানে অণুগুলোর মধ্যস্থ একটা শক্তি আছে। যার তাপমাত্রা যত বেশি হবে সেই পদার্থের অণুগুলো বেশি পরিমাণে কাঁপবে। তার মানে কি? সেই পদার্থের অণুগুলোর শক্তি বেশি হবে। কেমন শক্তি? ভিতরেকার শক্তি, বলা হবে অভ্যন্তরীণ শক্তিটা বেশি হবে। তাহলে এর তাপমাত্রা কম, বির তাপমাত্রা বেশি, তাহলে বিয়ের অণুগুলি বেশি পরিমাণে কাঁপবে এর তুলনায়। তার মানে কি? বিয়ের অণুগুলির শক্তি বেশি থাকবে এর তুলনায়। ক্লিয়ার? নেক্সট স্টেপ কী করছি? এই দুটো বস্তুকে আমি সংস্পর্শ ঘটিয়ে দিলাম, টাচ করলাম, কন্ট্যাক্টে রেখে দিলাম। এইটাকে কন্ট্যাক্ট করলাম, বিটাকে কন্ট্যাক্টে করে দিয়েছি। কী দেখব? কী লক্ষ্য করব? দেখব কি বি অণুগুলো বেশি পরিমাণে কাঁপছিল, এ অণুগুলো কম পরিমাণে কাঁপছিল। দেখব কি বি অণুগুলোকে এ অণুকে ধাক্কা মারছে, তার মানে বি অণুটা এ অণুকে ধাক্কা মারছে। ধাক্কা মারার সময় যেই ধাক্কা মারলো বি পদার্থের অণু এ অণুকে, সঙ্গে সঙ্গে এ পদার্থের অণুকে বি অণুটা শক্তি স্থানান্তরিত করে দিচ্ছে। তার মানে বি অণু থেকে শক্তি এতে চলে আসছে। তার মানে কি? বি এর শক্তি বেশি ছিল, এর কম ছিল। এখন টাচ করে দেওয়ার পরে কি দেখলাম? বি এর অণুগুলো একে ধাক্কা মারছে, তার মানে কি? বি এর শক্তি এতে স্থানান্তরিত করে দিচ্ছে। তার মানে শক্তিটা স্থানান্তর করছে। যে শক্তিটা স্থানান্তর করে দিচ্ছে সেটাকে আমরা বলবো তাপ। এবার ফিল হলো কি ব্যাপারটা? তাপটা কী জিনিস? যে শক্তিটা স্থানান্তর করছে সেটাকে বলছে তাপ।
তাহলে বি এর শক্তিটা এতে স্থানান্তর করছে, তার মানে কি বি এর শক্তি আস্তে আস্তে কমছে, এ শক্তি আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি বিটার শক্তি কমা মানে কি বিটার উষ্ণতা আস্তে আস্তে কমছে, এটা শক্তি আস্তে আস্তে বাড়া মানে কি এটা উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তার মানে কখন এই শক্তিটা স্থানান্তর হবে? যখন দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবে। দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে শক্তি স্থানান্তর হবে। ক্লিয়ার? তার মানে শক্তিটা যখন তখন স্থানান্তর হবে না। কোন কন্ডিশন? দুটো বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে শক্তিটা স্থানান্তর হবে। দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য না থাকলে শক্তিটা কোনো দিন স্থানান্তর হবে না। ক্লিয়ার? তার মানে কি দেখলাম? বিটা শক্তি আস্তে আস্তে কমতে থাকছে, এটা শক্তি আস্তে আস্তে বাড়তে থাকছে। একটা সময় পরে কি দেখব কি দুজনের শক্তি সমান হয়ে যাবে, তখন আর কোনো শক্তি স্থানান্তর হবে না। তার মানে কি তখন আর কোনো তাপ স্থানান্তরিত হবে না। যখন দুটো বস্তুর শক্তি একই হয়ে যাবে, তার মানে কি দুটো বস্তুর শক্তি একই হয়ে যাবে মানে কি অভ্যন্তরীণ শক্তি একই হয়ে যাচ্ছে, তার মানে দুজনের উষ্ণতা সমান হয়ে যাচ্ছে। যখন উষ্ণতাটা সমান হয়ে যাচ্ছে তখন আর শক্তি স্থানান্তর হবে না। কারণ কি উষ্ণতার পার্থক্য থাকলেই শক্তিটা স্থানান্তর হবে। তাহলে বোঝা গেল তাপ আর উষ্ণতার মধ্যে কেমন ডিফারেন্স ফিল করতে পারলে? তাহলে দুটো বস্তুর মধ্যে উষ্ণতা পার্থক্য থাকলেই শক্তিটা স্থানান্তর হবে। তাহলে আমি বলতে পারি তাপ হচ্ছে উষ্ণতার কারণ, উষ্ণতা হচ্ছে তাপের ফল। ক্লিয়ার? তাহলে তাপ হচ্ছে উষ্ণতার কারণ, উষ্ণতা হচ্ছে তাপের ফল। তাপ বা হিট হচ্ছে কি এক প্রকার স্থানান্তরিত শক্তি, উষ্ণতা হচ্ছে ওই শক্তির বহিঃপ্রকাশ, বা উষ্ণতা হচ্ছে বস্তুর মধ্যস্থ অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখব কি তাপ আর উষ্ণতার এককগুলো কি জানব। তাহলে আমরা একক আসছে, তাপ ও উষ্ণতার একক। তাপ, উষ্ণতা, তাহলে দুটো একক আমরা জানি কি এসআই একক, সিজিএস একক। তাহলে তাপের সিজিএস একক বলা হয় ক্যালোরি, এসআই একক বলা হয় জুল। উষ্ণতার এসআই একক কেলভিন, সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাপটা কার সাহায্যে পরিমাপ করি? তাপটা মানে কোন যন্ত্রের সাহায্যে তাপটা পরিমাপ করা হয়? তাপটা পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। মানে এমন একটা যন্ত্র হচ্ছে যার সাহায্যে আমরা তাপটা পরিমাপ করতে পারি। উষ্ণতাটা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে তাপ আর উষ্ণতার মধ্যে আমরা একটা ধারণা পেয়ে গেছি। তাপটা ছিল বললাম শক্তি, উষ্ণতা ওই শক্তির বহিঃপ্রকাশ বা বস্তুর মধ্যস্থ অভ্যন্তরীণ শক্তি। তাপ পরিমাপ করা হয় সিজিএস একক ক্যালোরি, এসআই একক জুল। সিমিলারলি উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই একক কেলভিন। ক্লিয়ার? তাহলে প্রথম আমরা ইন্ট্রোডাকশান পার্টটা আমরা জেনে ফেললাম, মানে তাপ উষ্ণতা সম্বন্ধে একটা ধারণা পেলাম। নেক্সট স্টেপ কী আসবো? আমি বললাম তাপ উষ্ণতা পরিমাপক স্কেল। তাহলে আমরা নেক্সট টপিকে আসছি। ইন্ট্রোডাকশান পার্টটা হয়ে গেল। নেক্সট টপিকটা উষ্ণতা পরিমাপক স্কেল। তাহলে কি হবে? উষ্ণতা পরিমাপক
স্কেল। ক্লিয়ার? তারা একটু জেনে ফেলি থার্মোমিতিটা কী জিনিস। থার্মোমিতি ইংলিশে বলা হয় থার্মোমেট্রি। দুটো ভাগে ভাগ করি, থার্মো আর মেট্রি। থার্মো কথার অর্থ হলো তাপমাত্রা বা উষ্ণতা, আর মেট্রি কথা অর্থ হলো পরিমাপ। মানে যে অধ্যায়ে আমরা উষ্ণতার পরিমাপ করব সেই অধ্যায়টার নাম বলা হয় থার্মোমিতি। তাহলে আমি উষ্ণতার পরিমাপ করতে চাইছি। উষ্ণতা পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের স্কেল আগে পড়ে এসেছি। কী কী স্কেল ছিল? সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল। এই তিনটে স্কেল সম্বন্ধে জানবো। আরও অনেকগুলো স্কেল আছে, আমরা এই তিনটে স্কেলগুলোকে জানবো, সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন। তাহলে তিনটে স্কেল সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করছি, কীভাবে উষ্ণতাটা পরিমাপ করি। ধরো আমি এটা বলছি সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল সি দিয়ে নামকরণ করলাম, এটা ফারেনহাইট স্কেল এফ দিয়ে নামকরণ করলাম, এটা কেলভিন স্কেল কে দিয়ে নামকরণ করলাম। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা স্কেলের একটা প্রাথমিক বিন্দু আছে, একটা অন্তিম বিন্দু আছে। তাহলে প্রতিটা স্কেলে যে প্রাথমিক বিন্দু সেটাকে বলা হয় আইস পয়েন্ট বা বাংলায় বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এটা ধরো এর আইস পয়েন্ট, বা বলবো নিম্ন স্থিরাঙ্ক। তার মানে কি, যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় সেই উষ্ণতাটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক বা আইস পয়েন্ট। প্রতিটা স্কেলে যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হচ্ছে। তাহলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? একটা কি বললাম, অন্তিম বিন্দু আছে, সেটাকে বলা হয় স্টিম পয়েন্ট। কী জিনিস বলা হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তার মানে কি, যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হবে সেটাকে বলবো স্টিম পয়েন্ট বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেটা হয় সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? সিমিলারলি ফারেনহাইট স্কেলের আইস পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্কের একটা মান আছে, সেটা হয় 32 ডিগ্রি ফারেনহাইট। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের একটা মান আছে, সেটাকে বলা হয় 212 ডিগ্রি ফারেনহাইট। সিমিলারলি কেলভিন স্কেলের মান আছে। কেলভিন স্কেল মানটা হয় 273.15 কেলভিন বা 273 কেলভিন লেখা হয়, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয় 373.15 কেলভিন বা 373 কেলভিনও লেখা হয়। তাহলে প্রত্যেকটা স্কেল, মানে এই স্কেলগুলোর সাহায্যে আমরা কী করি? উষ্ণতাটা পরিমাপ করে থাকি। তাহলে এই তিনটে স্কেলের সাহায্যে আমরা উষ্ণতাটা পরিমাপ কেমন করে জানলাম। প্রত্যেকটার আইস পয়েন্ট ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আইস পয়েন্ট নিম্ন স্থিরাঙ্ক আর স্টিম পয়েন্ট ঊর্ধ্ব স্থিরাঙ্কটা আমরা জেনে গেলাম তিনটে স্কেলের। এই তিনটে স্কেল, প্রতিটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? প্রতিটা, মানে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক আছে, সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো আমরা একটু জানবো। সেই সম্পর্ক সংক্রান্ত একটা সূত্র আছে। সূত্রটা কী বলছে? সম্পর্ক সংক্রান্ত সূত্র, সেটা মনে রাখতে হবে। মনে রাখো, কোনো স্কেলে প্রাপ্ত পাঠ মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই সেই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস সেই স্কেলের
নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু হবে ধ্রুবক। তাহলে কি বললাম, কোনো স্কেলের প্রাপ্ত পাঠ মানে যে স্কেলটা নির্ণয় করব সেই স্কেলের প্রাপ্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক সর্বদা ধ্রুবক আসবে। প্রতিটা স্কেল মানে প্রতিটা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেলের ক্ষেত্রে এই রিলেশানটা সর্বদা সত্য হবে, মানে প্রতিটা স্কেলের ক্ষেত্রে এই মানটা সর্বদা ধ্রুবক আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের এম কি, সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করব। দেখো সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করতে চাইছি। তাহলে আমি কি করলাম, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখব। ধরলাম সেলসিয়াস স্কেলে প্রাপ্ত পাঠের মান ধরলাম সি। তাহলে সি ও এফ স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করছি। তাহলে সি স্কেলের ক্ষেত্রে দেখছি, সি স্কেলের ক্ষেত্রে কী দেখলাম, সি স্কেলের প্রাপ্ত পাঠ ধরলাম সি মাইনাস সি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, সি স্কেল মানে সেন্টিগ্রেড স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু কী হবে, ধ্রুবক। ক্লিয়ার? সিমিলারলি ফারেনহাইট স্কেলের করব। ফারেনহাইট স্কেলের প্রাপ্ত পাঠের মান ধরলাম এফ, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের ভ্যালু 212, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে প্রতিটা স্কেলের ক্ষেত্রে এই মানটা ধ্রুবক, এই মানটা ধ্রুবক। তাই দুটো স্কেল যদি তুলনা করি কী পেলাম, এই রাশিটা ধ্রুবক যদি হয় তাহলে এই দিকের রাশিটা আমরা সমান বলতে পারবো। তার মানে কি বলতে পারবো, সি বাই 100, মানে এটা করলে কী হবে, সি মাইনাস 0, 100 মাইনাস 0 মানে সি বাই 100, এম মাইনাস 32, 212 মাইনাস 32 করলে 180। তার মানে আমরা কী লিখতে পারবো, এটা করলে আসবে সি বাই 5, এম মাইনাস 32 বাই 9। তাহলে আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম, সি বাই 5 ইকুয়াল টু এম মাইনাস 32 বাই 9। তার মানে এই রিলেশানটা আমাকে মনে রাখলে সমস্ত স্কেলগুলোর ক্ষেত্রে একে অপরের সঙ্গে রিলেশান করতে পারবো। এটা পেলাম সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। নোট করো খাতায় এগুলো। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে লেখচিত্রটা কেমন হবে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে? ধরো এইদিকে সেলসিয়াস স্কেল, এইদিকে ফারেনহাইট স্কেল ড্র করলাম। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর সেলসিয়াস স্কেল ও ওয়াই অ্যাক্সিস বরাবর ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলের মান নিম্ন স্থিরাঙ্ক যখন 0 তখন ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, 32। তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক যখন 0, ফারেনহাইট স্কেল কত থেকে স্টার্ট হচ্ছে, 32 থেকে। তাহলে ফারেনহাইট স্কেলে ধরো এটা এইটুকু ভ্যালু ধরো 32, মানে এই ভ্যালুটা 32, বোঝা গেল? তার মানে এই পয়েন্টটা 32। সেলসিয়াস স্কেলে যখন ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 তখন আস্তে আস্তে যাচ্ছে সেলসিয়াস স্কেলে গিয়ে এখানে ধরো 100, 0 1 2 3 4 পরে 100 করে যাচ্ছে, এদিকে সেলসিয়াস স্কেল করেছি। সিমিলারলি কত করে বাড়ছে ফারেনহাইট স্কেলে, 32 থেকে বাড়ছে 212। তাহলে আস্তে আস্তে এখন বাড়ছে 212। তার মানে ফারেনহাইট স্কেলে এটা ভ্যালু 212। ক্লিয়ার? তাহলে সেলসিয়াস স্কেলে যখন 100 তখন ফারেনহাইট স্কেলে 212। এই গ্রাফ থেকে আমরা এই ভ্যালুটাও বের করতে পারি, মানে সি বাই 5 ইকুয়াল টু এম মাইনাস 32 বাই 9। এই গ্রাফ থেকে আমরা এই রিলেশানটাও বের করে যাই। তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে একটা লেখচিত্র আমরা দেখলাম। এবারে আমরা নেক্সট কী করব, সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে নেক্সট আমাদের কাজ হচ্ছে সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, সি ও কে স্কেলের মধ্যে সম্পর্ক। সিমিলারলি একই,
সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রাপ্ত পাঠ সি ধরো, নিম্ন স্থিরাঙ্ক 0, সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত দেখেছি? সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস 0 ইকুয়াল টু ধ্রুবক। একই রকম কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রাপ্ত পাঠের মান ধরলাম কে। কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 273.15, কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373.15 মাইনাস 273.15 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই দুটো ধ্রুবক সমান, তাহলে এই রাশিটা মাদিকের রাশিটা সমান, তাই লিখতে পারি সি বাই 100 ইকুয়াল টু কে মাইনাস 273.15, 373.15 মাইনাস 273.15, তার মানে 100। তাহলে কী আসছে দেখো, সি ইকুয়াল টু কে মাইনাস 273.15। তাহলে এটা সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে আগেরটা পেয়েছিলাম সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, এখন পেলাম সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম। এবার আসছে কি, আমরা সেলসিয়াস স্কেলের 1 ঘর ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের কত ঘরের মানের সঙ্গে সমান হবে আমরা দেখব। এগুলো সব আগের ক্লাসে পড়ে এসেছে, জাস্ট রিক্যাপ করছি আমরা এগুলো। তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সঙ্গে সমান। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে লেখচিত্রটা যে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলটা বলেছিলাম, ধরো এটা সি স্কেল, এটা এফ স্কেল। তাহলে সেলসিয়াস স্কেল এটা 100 লিখেছিলাম, এটা 32, এটা লিখেছিলাম 212, সরি এটা 0, এটা 100 ছিল, 32, এটা 212 ছিল। ক্লিয়ার? তাহলে সেলসিয়াস স্কেলে 0 থেকে 100-র মধ্যে ডিফারেন্স কত? 100 ঘর। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে ডিফারেন্স কত? দেখো 180। তার মানে কি 212 মাইনাস 32 করলে 180। তার মানে সেলসিয়াস স্কেলে 100 ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলে 180 ঘর সমান। তার মানে সি স্কেলে 100 ঘর ইকুয়াল টু 180 ঘর ফারেনহাইট স্কেলে। তাহলে সি স্কেলের 1 ঘর ইকুয়াল টু 180 বাই 100 ঘর ফারেনহাইট স্কেলে। তাহলে এটা কাটাকাটি করলে আসবে 9/5 ফারেনহাইট স্কেলে। তার মানে সেলসিয়াস স্কেলের 1 ঘর ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের 9/5 ঘর। তার মানে বলতে পারবো সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির পরিবর্তন ইকুয়াল টু 9/5 ডিগ্রি ফারেনহাইট স্কেলের পরিবর্তন। তার মানে বলতে পারবো 1 ডিগ্রি সেলসিয়াস স্কেলের পরিবর্তন 9/5 ডিগ্রি ফারেনহাইট স্কেলের পরিবর্তন। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে, এটা রিমাইন্ড করতে হওয়ার সময় কী করতে হবে, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বা 1 ডিগ্রি সেলসিয়াস স্কেলের চেঞ্জ ইকুয়াল টু 9/5 ডিগ্রি ফারেনহাইট স্কেলের চেঞ্জ। ক্লিয়ার? তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর ফারেনহাইট স্কেলে কত ঘরের সঙ্গে সমান দেখলাম। এবার কী করব, সেলসিয়াস স্কেলের ঘরের সাথে কেলভিন স্কেলের ঘরের তুলনা করব। তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘরের সাথে আমরা কেলভিন স্কেলের কত ঘর সমান হয় আমরা দেখব। একদম পাশে ড্র করে ফেলি এটা কেলভিন স্কেল। কেলভিন সেলসিয়াস স্কেলে যখন 0, কেলভিন স্কেলে বললাম কত? 273.15। সেলসিয়াস স্কেলে যখন 100, এর 373.15। ক্লিয়ার? তাই সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক মাইনাস ঊর্ধ্ব স্থিরাঙ্ক করলে 100 ঘর। সিমিলারলি কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক করলে কত হবে? 373.15 মাইনাস 273.15 মানে 100। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি সি স্কেলে 100 ঘর, সি স্কেলের 100 ঘর ইকুয়াল টু কেলভিন স্কেলের কত ঘর? কেলভিন স্কেলের 100।
তার মানে সি স্কেলের 1 ঘর ইকুয়াল টু কেলভিন স্কেলে 100/100 ঘর, তার মানে কেলভিন স্কেলের 1 ঘর। ক্লিয়ার? তাহলে সি স্কেলের 1 ঘর ইকুয়াল টু কেলভিন স্কেলের 1 ঘর, তার মানে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন ইকুয়াল টু বলতে পারবো 1 কেলভিনের পরিবর্তন। তার মানে বলতে পারি 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 1 কে। ক্লিয়ার? তার কেলভিনে ডিগ্রি কথাটা লেখা হয় না। তাহলে প্রতিটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম। কি করলাম? উষ্ণতা, তাপ উষ্ণতার একটা ধারণা পেয়ে গেছি এবং তাপমাত্রার বিভিন্ন পরিমাপক স্কেলগুলো জানলাম। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। প্রতিটা স্কেলের মধ্যে সম্পর্ক আমরা জানলাম এবং 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন জানলাম। 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কত কেলভিনের পরিবর্তনের সঙ্গে জানলাম, মানে 1 সেলসিয়াসের ঘর ইকুয়াল টু কত ফারেনহাইটের ঘর, বা 1 সেলসিয়াসের ঘর ইকুয়াল টু কত কেলভিনের ঘর আমরা জানলাম। নেক্সট আমরা পড়ব কি, তাপীয় সাম্য জিনিসটা জানবো নেক্সট ক্লাসে, এবং তাপীয় সাম্য সংক্রান্ত জিরোথ লটা জানবো, যেটা আমাদের একদম পুরো আননোন জিনিস। তাপীয় সাম্য কী জিনিস জানবো এবং তাপীয় সাম্য সংক্রান্ত তাপগতিবিদ্যার আদিতম সূত্র বা জিরোথ ল, এটা আমরা পড়ব।